শহরে থাকার একটা আলাদা মজা আছে, আর তা হলো রাতের শহরের ব্যস্ত নগরী দেখা যায়, যা জনমানব শূন্য রাতের গ্রামেই দেখা যায় না। গ্রামে শুধু রাতের তারাদের সামিয়ানা, জ্যোৎস্না রাতের চাঁদ আর ঝিঝি পোকার ডাকি শোনা যায়। কিন্তু শহরে এর চেয়েও বেশি কিছু পর্যবেক্ষণ করা যায়। উঁচু উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে এমন অনেক কিছু দেখা যায়, যার জন্য দেশের বাহিরে যাওয়ারও প্রয়োজন হয় না। শহরে অট্টালিকায় দাঁড়িয়ে রাতের অবলোকিত নগর, শহরের ব্যস্ত মানুষের পথ চলা, শুশু করে গাড়ি যাওয়া, বিভিন্ন টাওয়ারের ল্যাম্প পোস্টের সাথে বিভিন্ন অ্যাপার্টমেন্টে লাইট জ্বালানো পুরো শহরকেই আলোকিত করে রাখে, যা নিজের দেশে বসেও বাইরের দেশগুলো অনুভব করা যায়। বাইরের বড় বড় দেশগুলোর এমন অনেক মনোরঞ্জনকর জিনিস আমাদের দেশে আছে, সেটা দেখার জন্য অবশ্য সুন্দর একটা মন থাকা চাই। ইন্দু বেলকনিতে দাঁড়িয়ে রাতের ব্যস্ত নগরী দেখছে আর চোখের পানি ফেলছে। বাতাসে তার খোলা চুলগুলো একটার সাথে আর একটা বাড়ি খাচ্ছে। রাতে তার কোনো খেয়াল নেই। সে এক ধ্যানে ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে রাতের নগরী দেখছে। সেই বিকাল থেকে রোদ ফোন করে যাচ্ছে, কিন্তু ইন্দু একবারের জন্য কল রিসিভ করেনি। রোদ থাকতে না পেরে একটা মেসেজ পাঠায়। সেটা দেখে ইন্দু আরো বেশি করে কান্না পাচ্ছে। মেসেজটা ছিল এমন: কি সমস্যা ইন্দু, তুমি আমাকে আবার ইগনোর করছো? আজকে তো আমাদের মাঝে সবকিছু ঠিকঠাক হলো, তাহলে আমাকে কষ্ট দিতে খুব বেশি ভালো লাগে তোমার? তোমার কি মনে হয় তুই আমাকে ইগনোর করবে আর আমি তোমাকে ভুলে যাব? এটা ভুলেও ভেবো না ইন্দুরানী। তুমি যদি এমন কিছু ভেবে নাও, তাহলে জেনে রাখো তুমি হলে রোদের প্রাণ ভ্রমরা। আর এই প্রাণ ভ্রমরাকে কিভাবে হাসিল করতে হয় সেটা রোদ খুব ভালো করেই জানে। যতক্ষণ রোদের প্রাণ ভ্রমরা আছে ততক্ষণ রোদও বেঁচে আছে। যেদিন রোদের প্রাণ ভ্রমরা তার জীবন থেকে চলে যাবে, সেদিন রোদের লাশ দেখতে পাবে। আর আমি এত সহজে হার মানি না। তাই এসব উল্টাপাল্টা ভাবনা বাদ দিয়ে কিভাবে মিস ইন্দু করিম থেকে মিসেস ইন্দু মাহবুব হবেন সেটা চিন্তা করেন। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কারোর আওয়াজে ভেসে আসে। ইন্দু পেছনে ঘুরতেই দেখে শিশির দাঁড়িয়ে। কি ব্যাপার শালিকা, কোনো সমস্যা? অফিস থেকে আসার পরে থেকেই দেখছি রুম থেকে বেরই হচ্ছ না। আবার এখানে বসে দেখছি এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে আছো। চোখের পানিও দেখছি। কি হয়েছে? এনিথিং রং? না জিজু, তেমন কিছু না। হুম, কিছু তো একটা অবশ্যই আছে। তা না হলে আমার এমন কিউট শালিটার চোখে পানি কেন? না, এমনি কিছু বলবেন? বলবো না, তবে শুনতে এসেছি। কি হয়েছে নির্দ্বিধায় বলতে পারো। জানো তো, আমার আগের শালিকা, মানে তোমার মেঘলাপুর ছোট বোন মিহি, ও আমার সাথে অনেক ফ্রি ছিল। ওর বোনকে কিছু বলার আগে আমাকে এসে আগে বলতো সব। ও, তোমরা তোমার ছোট বোনের মতো, তুমিও ছোট বোনের মতো। বোনের মতো কি বলছি, বোনই হও। তাই বড় ভাই হিসেবে এইটুকু জানতেই পারি, তাই না? কাউকে ভালোবাসো? দেখো ইন্দু, তুমি যদি না বলো তাহলে কিন্তু মা তোমার জন্য অন্য কিছু ভাবছে। আমাকে মা পাঠালো তোমাকে বোঝানোর জন্য। তুমি নাকি কারোর সাথেই কথা বলছো না। সো আমাকে বলতে পারো, তুমি কি কাউকে ভালোবাসো? আম্মু জানে না সেটা? আপনাকে পাঠালো শুনতে? হুম, হয়তো বা জানে, বাট আমি জানি না। আমাকে বলেনি। তুমি বলো, নাকি ভেবে নিব কেউ নেই তোমার লাইফে। তাইলে আমরা যেটা ভাবছি সেটাই করি। কি ভাবছেন? তোমার বিয়ের কথা। মা চাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে দিতে। পাত্র রেডি আছে। হোয়াট? কি বলছেন এসব? বিয়ে মানে? আমি এখন বিয়ে শাদী করতে পারবো না। এখন করতে পারবে না? নাকি কাঙ্ক্ষিত মানুষ ছাড়া পারবে না? যেটা ভাবেন সেটাই। তো সে কে? রোদ? তোমার বিন্দু আপুর দেবর, মানে রৌদ্রের ছোট ভাই, তাই না? তো না বললেন আপনি কিছু জানেন না? জানি না তো, তবে আন্দাজ করেছিলাম। তোমাদের ফ্যামিলির ফটো অ্যালবামে রোদ আর তোমার কিছু কাপল পিক দেখে। তারপর আজকে রোদরা বলল তোমাদের সাথে নাকি রোদের দেখা হয়েছিল। এই জন্য মা নাকি তোমার গায়ে হাত তুলেছিল। এইসব তো আর এমনি এমনি না, তাই না? ইন্দু এবার কান্না করে ফেলে। শিশির শান্ত হতে জিজ্ঞাসা করতেই ইন্দু সবটা বলে দেয়। কেন ওর ফ্যামিলি লোকজন রোদকে মেনে নিচ্ছে না, রোদের মা বাবার কথা ওরা কিভাবে বিন্দুকে কষ্ট দিয়েছে সবটা বলে। দেখো ইন্দু, আমারও তাই মনে হচ্ছে। তুমি এই বাড়িতে সুখী হবে না। শুধু শুধু ভালোবাসায় অন্ধ হয়ে নিজের জীবনটা নষ্ট করো না। বাবা মা, তোমার বোন, আমরা যা বলি শোনো, অনেক সুখী হবে। তোমার জন্য যে ছেলেটা দেখা হয়েছে সে অনেক ভালো।
তোমাকে অনেক ভালো রাখবে। আর তাছাড়া এসব মোহ 2 দিন পরেই কেটে যাবে, দেখবে। তাই? আচ্ছা জিজু, বিয়ের পর যেদিন প্রথম আমাদের বাসায় আসেন সেদিন রাতের আড্ডায় নিশান্ত ভাইয়াকে একটা কথা বলেছিলেন, মনে আছে? মোহ কেটে যাবে, তবে ভালোবাসা না। ভালোবাসা অনেক প্রকারের হয়, সবাই ভালোবাসতে পারে না। কিছু কিছু ভালোবাসা চোখের দেখায় হয়। প্রথম প্রথম মনে হবে আপনি তাকে অনেক ভালোবাসেন, কিন্তু সে আপনাকে না চাইলে তাকে ভুলে যাবেন, সেটা হচ্ছে মোহ। আবার কিছু কিছু ভালোবাসা সাংসারিক ক্ষেত্রে হয়, সেটা ভালোবাসা কিনা আমি জানি না, যেহেতু আমি অবিবাহিত। তবে এক্ষেত্রে মায়ার জালে মানুষ ফেসে যায় বেশি। ভালো না বাসলেও একসাথে থাকতে থাকতে মায়া কাজ করে, আর এ থেকেই হয়তো ভালোবাসা। এক্ষেত্রে কারোর কারোর টিকে, আবার কারোর কারোর টিকে না, নাইলে দেশে এত ডিভোর্স হতো না। আর কিছু কিছু ভালোবাসা হয় গভীরভাবে, যেটা চাইলেও কখনো ভোলা সম্ভব না, বা অন্য কারোর সাথে নিজেকে পরিকল্পনাও করা সম্ভব না। কোনো কিছুর বিনিময়ে ভালোবাসার মানুষটিকে ভোলা সম্ভব না, এমনকি সেই কাঙ্ক্ষিত মানুষটি ঠকালেও না। এক্ষেত্রে পরিস্থিতির চাপে মানুষটির জীবন না জুড়তে পারলেও তাকে ভোলা সম্ভব না। আর রোদ ও আমার মাঝের সম্পর্কটা হচ্ছে থার্ড নাম্বারটা। কোনো কিছুর বিনিময়ে একে অপরকে ছাড়তে পারবো না, তবে তাই বলে যে বাবা মাকে ভালোবাসি না তা নয়, তাদেরও অনেক বেশি ভালোবাসি। তার জন্য কাঙ্ক্ষিত মানুষটি থেকে 6 মাস দূরে থেকেছি, তবে আর সম্ভব না। বাবা মায়ের ভালোবাসা তাদের জায়গায়, আর আমার প্রিয়তমের ভালোবাসা তার জায়গায়, দুটোই দুই জায়গা থেকে ঠিক। তোমাকে আর আমি কি বোঝাবো, আমার চেয়েও অনেক ভালো বুঝো তুমি। আচ্ছা, তোমাদের ভালোবাসা কতদিনের? 5.5 বছর। এতদিন? আমার এসএসসি পরীক্ষার পর থেকে, আর এখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ছি। ও আচ্ছা, তারপরেও ভেবে দেখো মায়ের কথাটা। পসিবল না। আচ্ছা জিছু, মেঘলা আপুর আগে কি আপনার লাইফে কেউ ছিল? যদি থাকতো আর তাকে রেখে যদি মেঘলা আপুকে বিয়ে করতেন, তাহলে বলবো আপনি কখনো ভালোবাসতে জানেননি। আমি প্রথম ব্যাখ্যা দিলাম আপনার ঠিক তেমন কোনো মোহ ছিল। আর মেঘলা আপু বেঁচে থাকাকালীন যদি আপনি তাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারতেন, তাহলে আমার দ্বিতীয় ব্যাখ্যাটা মিলে যেত। তুমি কি শিওর তুমি যতটা রোদকে ভালোবাসো, রোদও ঠিক ততটাই তোমাকে ভালোবাসে? আমার চেয়েও বেশি। ঠিক আছে, যদি তাই হয় আমি নিচে দাঁড়িয়ে তোমার আর রোদের বিয়ে দিব। শিশির এটুকু বলেই চলে গেল হিন্দুর রুম থেকে। মেয়েটার বয়স কম হলেও প্রয়োজনের থেকেও অনেক বেশি ম্যাচুয়ার, যা হয়তো শিশির এখনও হতে পারলো না। আচ্ছা, হিন্দু যে বললো ভালোবাসা অনেক প্রকারের হয়, তাহলে আমার আর বিন্দুর ভালোবাসাও কি হিন্দুর প্রথম ব্যাখ্যার মতো? বিন্দু চলে গেছে সে যেতে মেঘলাকে বিয়ে করেছিলাম, তাহলে বিন্দুর প্রতি আমার মোহ ছিল। আমি কি বিন্দু বা মেঘলাকে গভীরভাবে ভালোবাসতে পারিনি? মেলে দেওয়ার পরেই তো আবার অন্য কাউকে লাইফে নিলাম। ভাগ্যক্রমে যদি বিন্দু ছাড়া অন্য কেউ আমার বউ হয়ে আসতো, তাহলে আমার লাইফে 3টা মেয়ে আসতো। এটা নিশ্চয়ই শোভনীয় দেখাতো না। তাই তো উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এসব ভাবতে ভাবতে শিশির ওদের রুমে গেল। এমা, রোদ্রা শোনো, তুমি কোথায় যাচ্ছ? ইন্দুমতির কাছে। ইন্দুমতি আজকে আমাকে তার সাথে ঘুমাতে বলেছে। ইন্দুমতি নানুপুর কাছে তো আজকে থাকবে না, একা একা নাকি ভয় পাবে, তাই আমাকে থাকতে বলেছে। তোমার ভাই কোথায়? নানুপুর কাছে। সেও কি তার নানু আপির কাছে থাকবে আজকে? তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমাদের আম্মু তো আমাকে আজকে মেরেই ফেলবে। সে তো বাঘিনী, তাহলে রুদ্রার বাবাকে বাঁচাবে কে? ও মাম্মাম, বাবাকে তুমি কিছু বলো না জানো, আমার শোনা বাবাই। আমি বাঘিনী? কই, এই কথা কে বললো? কার এত বড় সাহস আমার বউকে বাঘিনী বলে? খুব জামাই বউ খেলছে, তাই না? একবার আম্মুরা চলে যাক, তারপর আপনার স্থান হবে ওই রুমে। আসছে। আর হ্যাঁ, আজকে আমি আর মেঘ আম্মুর কাছে ঘুমাবো। কি? চিল্লানোর কি আছে, শুনতে পাননি? পেয়েছি, কিন্তু ওই রুমে কেন ঘুমাবে? ইচ্ছে হয়েছে তাই। হুম,
সব ইচ্ছেই পূরণ করতে হয় না, কিছু কিছু ইচ্ছে অপূর্ণ থাকাই ভালো। সেটা দেখা যাবে। ইন্দুর কি খবর, কিছু বোঝাতে পারলেন? তোমার বোনকে আমার কিছু বোঝাতে হবে না, সে একাই অনেক বুঝদার। সে যতটুকু বোঝে ততটুকু তুমিও বোঝো না, তোমার মাথায় ঘিলু কম। কি? জি, দেখো মেঘকে মা দিবে নাকি, নইলে এখানে এসে চুপচাপ শুয়ে পড়ো আমার পাশে, তোমার সাথে আমার অনেক কথা আছে। বাবা, এতদিন তো ইগনোর করলেন, কথাও বললেন না, আজকে আবার হঠাৎ কি কথা বলবেন? এই বিন্দু, তুমি সব সময় এত ঝগড়া মোটে থাকো কেন বলো তো? আগে তো বেশ রোমান্টিক ছিলে, রৌদ্রের সাথে থেকেই এমন আনরোমান্টিক হয়ে গেছো তাই না? আমার সাথে থাকলে মোটেও এমন হতে না। আমি মোটেও আনরোমান্টিক নই, কিন্তু আপনার সাথে আমার রোমান্টিকের রও আসবে না। তাহলে কার সাথে আসতো? রৌদ্রের সাথে? হ্যাঁ, কেন দেখেননি অ্যালবামে আমি আর রুদ্র কতটা হ্যাপি কাপল ছিলাম? রুদ্র আমাকে অনেক ভালোবাসতো। রৌদ্রেরটা চোখে পড়েছিল, আমারটা পড়েনি। আমি যে তোমাকে ভালোবাসতাম সেসব, নাকি আমি মধ্যবিত্ত ঘরের বেকার ছেলে ছিলাম বলে ছেড়ে চলে গিয়েছিলে? তুমি তো আমায় ভালোবাসনি, ভালোবাসলে ছেড়ে চলে যেতে না। আপনার মাথা ঠিক আছে? কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। আপনার তো দেখছি তাই হয়েছে। আমাকে ঠকিয়েও মন ভরেনি, আবার এসেছেন আমার জীবনে আমাকে জ্বালাতে। বিন্দু মা, আসবো? হ্যাঁ আম্মু, এসো। তোমার আবার পারমিশন কেন নিতে হবে? মেঘের ফিডার দে আর দুধের কৌটোটা দে। আজকে মেঘকে আমার কাছেই রাখবো। ইন্দু তো আর আমার কাছে ঘুমাবে না, মেঘকে নিয়েই থাকি। শিশির গিয়ে মেঘের ফিডার আর দুধের কৌটা ওর শাশুড়িকে এগিয়ে দেয়। তারপর তন্দ্রাবতী চলে গেলে শিশির গিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। ঘুরে বিন্দু দিকে তাকিয়ে দেখে সে রাগী চোখে তাকিয়ে আছে। কি হয়েছে? আমি আপনার সাথে এক বিছানায় থাকবো না। এতদিন তাহলে কোন বিছানায় থাকলে? মাঝে তো মেঘ রুদ্রা ছিল। আমি আপনাকে আপনার পারমিশন ছাড়া টাচ করব না, নো টেনশন। আর কিছু? বিন্দু আর কিছু বলে না, মাঝে একটা কোলবাড়ি দিয়ে শুয়ে পড়ে। শিশির ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরায় আর তারা ভরা নিচে আকাশের দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া ছাড়ে। কিছুক্ষণ পর ওর রুমে এসে বিন্দুর পাশে শুয়ে পড়ে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ নীরবতা চলে। নীরবতা ভেঙে শিশির বলে ওঠে, তোমার বোন তো কোনো কিছুর বিনিময়ে রোদকে ছাড়বে না, তাহলে জোর করে ওকে শুধু শুধু রোহানের জীবনে দিয়ে 3টে জীবন নষ্ট করে লাভ কি? মা ইন্দুকে বউ হিসেবে কখনো মেনে নিবেন না, কারণ ওদের মামাতো বোন তিথির সাথে ছোট থেকেই রোদের বিয়ে ঠিক করে রেখেছে। আর আমাদের বাড়ি থেকেও কেউ মেনে নিবে না, কারণটা অবশ্য জানেন। ব্যাপারটা প্রচুর জটিল। ছেলে মেয়ে রাজি, কিন্তু পরিবার রাজি না। আচ্ছা, রোদ কি বলে? রোদ আর কি বলবে? রোদ তো ইন্দুকে ছাড়া কিচ্ছু বোঝে না। ও বলেছে দরকার হলে ওর ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট করবে, তাও ওর ইন্দুকে চাই। রুদ্র জানতো? রুদ্র থাকলে এতদিন বিয়ে হয়ে যেত ওদের। ওই বাড়িতে রুদ্রের কথাই সব ছিল। রোদ হলো প্রচুর প্রতিবাদী, আর রুদ্র ছিল একরোখা জেদি টাইপের। ওর যা চাই সেটা ওর চাইয়েই, সেটা যে কোনো মূল্যে হোক। এমনকি তার জন্য বিপথে হলেও রুদ্র যাবে। বাট আবার রোদ অমন না, ও প্রচন্ড বুঝদার, একাই সব সামলে নিতে পারবে। তবে ইন্দুর ক্ষেত্রে ব্যাপারটা পুরো আলাদা। এই ক্ষেত্রে দেখা যায় যে রোদ পুরো রুদ্র টাইপের হয়ে যায়। মায়ের সাথেও অনেক দিনে এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে রোদের, আর এসব কিছুর অত্যাচার সহ্য করতে হয়েছে আমাকে। এসব কথা ইন্দু রোদকে কোনো মতেই বোঝানো সম্ভব হয় না। তোমার এক্স শাশুড়ি তোমাকে অনেক অত্যাচার করতো তাই না? আমার সাথে থাকলে এমনটা হতো না। আমার মাকে দেখেছো না, অনেক ভালো। জানো তো, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। তুমি আমাকে কষ্ট দিয়ে রোদকে নিয়ে সুখী হতে চেয়েছিলে, তাই প্রকৃতি তোমাকে সুখী হতে দেয়নি। রাতের নিস্তব্ধতায় শহরের বুকে নেমে এসেছে এক স্নিগ্ধতার ছায়া। আজ আকাশে যেন পূর্ণ তিথিচন্দ্র উঠেছে, চারিদিকে অসংখ্য তারার মেলা। জ্বলজ্বল করা তারাগুলোর আলো কচ্ছটা জানালা ভেদ করে এসে পড়ছে এই রমণীর মুখমণ্ডলিতে। এতে রমণীর রূপ যেন আরো বেশি উপসে পড়ছে।
তার এই মুগ্ধতা নিস্তব্ধে শুষে নিচ্ছে তার পাশে শুয়ে থাকা যুবকটি। মেয়েটি কি বলছে কিছু তার কান অব্দি পৌঁছাচ্ছে না। একদিনে বিন্দুর দিকে শিশির তাকিয়ে আছে, এতে বিন্দু যেন জ্বলে ওঠে। কি দেখছেন এভাবে? আমি কিছু বলছি। আপনার কি মনে হয় রিভেঞ্জ অফ নেচার শুধু আমার ক্ষেত্রেই হয়েছে? আপনি এর ভুক্তভোগী নন। শ্শ্, তুমি এত সুন্দর কেন বিন্দুবালা? বিন্দুর এই মুহূর্তে শিশিরের চুলগুলো ছিঁড়ে টাকলা বানিয়ে দিতে ইচ্ছে করছে, নয়তো 12তলা বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে খুব ইচ্ছে হচ্ছে। এত সিরিয়াস মুহূর্তে মানুষ এতটা ব্যাঘারি হয় কেমনে? হে নারী, তুমি মোরে করেছ বরণ্যে, আবার করেছ আমার বর্ণে। তোমার তোরে আমার সকল চিহ্ন, গগন কিনার হতে সুদূর অরণ্য, তোমার ভাবনার গ্রাসে। আপনার মাথা ঠিক আছে? তুমি আমি কতটা দিন পর আবার পাশাপাশি, দীর্ঘ 7 বছর পর আমরা এতটা কাছাকাছি। তোমার মনে আছে বিন্দু, আমাদের রিলেশনের 3 মাস পর তোমার জন্মদিন ছিল। তখন আমি ঢাকায় ছিলাম, প্রায় 1 মাস আমাদের দেখা হয়নি। তারপর তোমার বার্থডের দিন রাত 12টায় রাইমা আর শেফার সাহায্যে তোমার সাথে দেখা করি। আর এই 1 মাস পর যখন আমি তোমার সাথে দেখা করার জন্য ঢাকা থেকে নারায়ণগঞ্জ এসেছিলাম, ওই দিন তুমি আমাকে জড়িয়ে ধরে প্রায় 30 মিনিট কেঁদেছিলে। জানো তখন আমার কতটা খারাপ লেগেছিল? মনে হচ্ছিল আমার ভেতর থেকে জান বের হয়ে আসবে তোমার কান্না দেখে। আমি ওই রুমে যাচ্ছি। প্লিজ বিন্দু, আর একবার আমায় ওভাবে জড়িয়ে ধরবে? সবকিছু ভুলে আমরা আবার সবটা নতুন করে শুরু করতে পারি না? কি শুরু করব? আপনি আমার 7 বছর আগের সময়টায় যে আমার ক্ষতগুলো ঠিক করে দিতে পারবেন? আমি তখন কি অবস্থায় ছিলাম জানেন? আমার পরিবারকে কত কিছু সাফার করতে হয়েছে, সেগুলো ঠিক করে দিতে পারবেন? পারবেন না, কারণ মানুষের অত বড় ক্ষমতা নেই। জেনে রাখুন, আমি মানসিক রোগী ছিলাম। সবাই আমাকে পাগল উপাধি দিত। আমার বাবা মা আমাকে নিয়ে বাইরে বের করতে পারতো না। নানান জনের কাছে নানান কথা শুনতে হতো তাদের। আমি মানসিক হসপিটালে ভর্তি ছিলাম। কিশোরীর জীবনে প্রথম প্রেম হারালে তার কতটা কষ্ট লাগতে পারে তা আপনার মতো প্রতারকের বোধগম্য হবে না। ওই সময় রুদ্র আমাকে আমার পাশে না থাকলে এতদিনে আমি বেঁচে থাকতে পারতাম না। আমার ফ্যামিলির কাছে আজও অজানা আমি কেন অমন করেছিলাম। আপনাকে ভালোবেসে আমি এতই অন্ধ ছিলাম যে আপনার মুখোশের আড়ালে থাকা প্রতিনিয়ত করা অন্যায় আমি ধরতে পারিনি। আপনার একটা প্রতারক, সরে যান আমার সামনে থেকে। সরি বিন্দু, কিন্তু আমি কি করেছিলাম সেটা তো বলবে। কেন চলে গিয়েছিলে? হ্যাঁ, এটা মানলাম, মেঘলার প্রতি আমি লাস্টের দিকে উইক হয়ে পড়েছিলাম। তাই বলে আমি তোমাকে ছাড়ার কথা কল্পনাও করিনি। তোমাকে ইগনোর করা, তোমার কাছ থেকে সরে যাওয়ার সবকিছুই আমার প্রতি মুহূর্ত বলতো আমি অনেক বড় ভুল করেছি। তাই তো আমি সেদিন তোমার আর আমার কথা আমাদের অডিটোরিয়ামে অ্যানাউন্সমেন্ট করতে চেয়েছিলাম। তুমি আসলে না কেন সেদিন? তার পরের দিন তোমার হলে খোঁজ নিতেই জানতে পারলাম তুমি হল ছেড়ে দিয়ে নারায়ণগঞ্জ চলে গেছ। তোমার নাম্বার বন্ধ, সব রকম কন্ট্যাক্ট অফ। তারপর খোঁজ নিব আর আমার এক্সামের রুটিন হয়ে যায়। নারায়ণগঞ্জে আমার ফ্রেন্ডে দিয়ে তোমার খবর নিতে ওরা জানায় তুমি ঠিক আছো। তাই আর আমি যাইনি। ভেবেছিলাম এক্সাম শেষেই তোমার বাসায় বিয়ের প্রপোজাল পাঠাবো। ওই সময় আমার কি অবস্থা হয়েছিল তা শুধু মেঘলা দেখেছে। ও বলেছিল তুমি আমায় ঠকিয়েছ, তাই তোমার খোঁজ না নেওয়াই ভালো। কিন্তু আমি হার মানিনি। আমার এক্সামের মাঝেই আবারও খোঁজ নিয়ে জানতে পারলাম তোমরা বাসা ছেড়ে দিয়েছ। আমরাও তখন গ্রামে থাকতাম, তাই তোমার খোঁজ দেওয়ার তেমন কেউ ছিল না। শুধু রাজীবের বাসা ছিল শহরে, ওর মাধ্যমে যতটুকু জানার জেনেছি। দেন আমার এক্সামটা শেষে তোমাদের ভাড়া বাসায় খোঁজ নিতেই জানলাম তোমরা কোথায় চলে গেলে তারা কেউ জানে না। পুরো নারায়ণগঞ্জে তোমাকে খুঁজে আমি দিশেহারা হয়ে যাই। তোমার গ্রামের বাড়ির ঠিকানাও আমি জানতাম না। শিফার কাছ থেকে গ্রামের ঠিকানা নিয়ে সেখানেও গিয়েছিলাম, কিন্তু তোমাদের বাড়ি তালা দেওয়া ছিল। তার কয়েক মাস পর রেজাল্টের দিন জানতে পারলাম
তুমি বিয়ে করেছো। বিশ্বাস করবে না বিন্দু, আমার মনে হলো সেই মুহূর্তে আমি নিজেকে শেষ করে ফেলি। আমার তখন মেঘলার কথাগুলোই ঠিক মনে হয়েছিল। তুমি আমাকে কখনো ভালোই বাসনি, তাও আমি নিজেকে দোষ দিয়েছি। আমার ইগনোর হয়তো বেশি ছিল, সেই জন্যই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তোমার বিয়ের কথা শুনেই আমি জেদ করে মেঘলাকে বিয়ে করি। ভালো করেছেন। এছাড়া আপনার আর কোনো উপায় ছিল না। সব কিছুই বললেন, যেটা মেইন সেটাই বললেন না। মানে? কিছু না, ঘুমিয়ে পড়েন। বিন্দু, ধৈর্যের একটা সীমা থাকে। আমি পুরো 1 মাস ধরে জানতে চাইছি ওই দিন কেন আসনি, বলছো না কেন তুমি? এবার না বললে কিন্তু সত্যি খারাপ হয়ে যাবে বললাম। এই কি বলবো? হ্যাঁ, আপনি নিজে জানেন না, আবার আমাকে জিজ্ঞেস করে? আপনি তো ক্যারেক্টারলেস ছিলেন। আপনার মন এতই বড় যে সেখানে আমাকে দিয়েও জায়গা পরিপূর্ণ হয়নি, আবার মেঘলাকে দিতে হয়েছে। আর মেঘলাকে এতই ভালোবেসেছিলেন যে একদম নিজের বাচ্চার মা বানিয়ে দিয়েছিলেন। ওয়েট, এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? কি যাতা বলছো? আমি জানতাম আপনি স্বীকার দিবেন না, তাই বলতেও চাইনি। বিন্দুর কথা শুনে শিশির মাথা ঘুরছে। ও বিয়ের আগে কবে মেঘলার বাচ্চা বাবা হলো? মেঘে তো ওদের প্রথম সন্তান, তাহলে 7 বছর আগে আবার কিসের বাচ্চা? বিন্দু নিশ্চয়ই আবার মাথা খারাপ হয়েছে। নিজের মতো উল্টাপাল্টা একটা ভেবে নিবে আর আমি স্বীকার দেব? নিজের মতো কেন হবে? বিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ মেঘলা দেখিয়েছিল। তখন মেঘলা 2 মাসের প্রেগনেন্ট ছিল। আরো অনেক অনেক প্রমাণ ছিল। আপনার আর মেঘলার অনেক ঘনিষ্ঠ পিকও ছিল। মেঘলা আমার কাছে এসে পায়ে ধরে অনুরোধ করেছিল আমি যেন আপনার জীবন থেকে সরে যাই, নিষ্পাপ বাচ্চার মুখের দিকে তাকিয়ে। আমার জন্য আপনি মেঘলাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। আর কি জানতে চান আপনি? বেইমানি তো শুধু আমার সাথেই করেননি, মেঘলার সাথেও করেছিলেন। আপনার মতো সন্তান জন্ম দিয়ে আপনার বাবা মা পাপ করেছে। আপনি বিন্দু, অনেক বলেছ। আমাকে এসব বলার সাহস পাচ্ছ কিভাবে তুমি? এসব লেম প্রুফের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? এই ভালোবেসেছিলে আমায়? কেউ একজন তোমায় বানিয়ে বানিয়ে বলবে আর তুমি সেটা সত্যি ভেবে নেবে? আমার উপর কোনো বিশ্বাসই ছিল না? আমাকে এসে জিজ্ঞাসা করতে পারতে না? মেঘলা সত্যি ঠিক বলেছিল, তুমি আমাকে কখনো ভালোই বাসনি, তাই এভাবে চলে যেতে পেরেছিলে। আমার মাথায় আগুন বের হচ্ছে। এইসবও আমাকে শুনতে হবে এতদিনে এসে? সত্য কথা শুনতে সবার মাথায় আগুন বের হয়। চুপ, একদম উল্টাপাল্টে কথা বলবে না। পুরো কাহিনী ক্লিয়ার করো। সেদিন যখন হোস্টেলে শুয়ে শুয়ে আমি আর রুহানা আপনার জন্মদিনের প্ল্যান করছিলাম কিভাবে সারপ্রাইজ দেব, তখন আমার ফোনে একটা কল আসে। তাকিয়ে দেখি মেঘলাপুর নাম্বার। রুহানাকে বললাম কি করব, বলে ফোন রিসিভ করে শোন কি বলতে চায়। তারপর আমি রিসিভ করতেই মেঘলাপু বলে সে আমাদের হোস্টেলের নিচে ওয়েট করছে, খুব জরুরি দরকার আছে, আমি যেন নিচে ইমিডিয়েটলি যাই। তারপর আমি রুহানাকে নিয়ে নিচে নামলাম। দেন আপুকে দেখলাম বেশ এলোমেলো, হয়তো কোনো বড় ধরনের কিছু নিয়ে অনেক চিন্তায় আছে। তাকে কেমন একটা দেখাচ্ছে। আমি জিজ্ঞেস করতেই বলল আমার সাথে একা কথা বলবে, রুহানাকে চলে যেতে বলে। পরে রুহানা চলে যায়নি, তবে আমাদের থেকে বেশ দূরে যায়। তখন মেঘলাপু বলে, বিন্দু, তোমাকে যে কথাটা কিভাবে বলবো, বাট বিশ্বাস করো আমার এতে কোনো দোষ ছিল না। ওই জোর করে আমাকে। আপু কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আর কার কথা বলছেন? বিন্দু, আমি কনসিভ করেছি 2 মাস হলো, বাট আমি জানতাম না। কিছুদিন হলো শরীর ভালো না, তাই চেক আপ করাতে ডক্টরের কাছে গিয়েছিলাম আর জানতে পারলাম আমি মা হতে চলেছি। মানে? আর এই বাচ্চার বাবা হচ্ছে শিশির। আমাদের বেশ ফাইনাল ইয়ারের জন্য লাস্ট বারের মতো একটা ট্যুরে গিয়েছিলাম 6 মাস আগে, মনে আছে? কক্সবাজার 7 দিনের জন্য। তখন একদিন শিশির আমাকে খুব কাছে ডেকেছিল, আমি যেতে চাইনি বলে ভয় দেখিয়েছিল আমার বদনাম করে ছাড়বে আর আমাকে এই শহরে থাকতে দিবে না। তাই ভয়ে আমি ওর এইসব কাজে হ্যাঁ সম্মতি জানাই। বিশ্বাস না হলে পিকগুলো দেখো।
বিন্দুটাকে এই মুহূর্তে মনে হচ্ছিল ও এসব দেখার আগে মরে গেল না কেন। শিশির ওকে তাই এভাবে ঠকাবে? ও তো শিশিরকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তাহলে মেঘলা শিশিরকে পছন্দ করত, হয়তো শিশিরও কিছুটা সায় দিয়েছিল, তাই বলে শিশির এতটা নিচে নামতে পারে? বিন্দু ভেবে পাচ্ছে না ও মানুষ চিনতে এতটা ভুল কিভাবে করলো। টুপ টুপ করে বিন্দুর চোখের পানি গড়িয়ে পড়ছে নিচে। মনে হচ্ছে কেউ হয়তো ওর বুকে খুব শক্ত কিছু দিয়ে আঘাত করছে। ওর দম বন্ধ হয়ে আসছে, ওর জান এখনই বের হয়ে যাবে। পিকটা দেখো বিন্দু। বিন্দু তাকে দেখে দুপুরে রোদের আলোয় সমুদ্রের বালিগুলো চিকচিক করছে, আর শিশির বালির উপর চোখ বন্ধ করে মাথার নিচে 2 হাত দিয়ে শুয়ে আছে। আর তার খুব নিকটেই মেঘলা বসে আছে। দেখে মনে হচ্ছে 2 কপত কপতি সমুদ্রে হানিমুনে গিয়েছে। এটা দেখে বিন্দুর চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছিল, চোখের পানিগুলো অনবরত নিচে পড়ছে। এই পিকটা দেখো, আমি শিশিরের পিঠ ঘেঁষে বসে আছি। তখন ওদের ব্যাচেলর পার্টি চলছিল, আমরা মেয়েগুলো জোর করে ঢুকে পড়ি। আর এই যে ওই দিনেই ও আর আমি একসাথে রাত কাটাই। দেখো। বিন্দু থেকে চোখ কপালে। 2টা ছবিতে একটাতে ছিল মেঘলা শিশিরের জড়িয়ে ধরা লিপ কিস করছে, আর একটাতে ছিল মেঘলার বুকের উপর শিশির মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। মোট 4টা ছবি দেখেই বিন্দুর মাথা ঘুরে নিচে পড়ে যায়। ওকে দেখে রোহানা দৌড়ে এসে বিন্দুকে ধরে। মেঘলা বলে ওঠে, সরি বিন্দু, আমি তোমাকে হার্ট করতে চাইনি। আমি জানি তুমি শিশিরকে কতটা ভালোবাসো, কিন্তু কি করব বলো, আমিও যে নিরুপায়। আমার ফ্যামিলি অনেক দরিদ্র, আমাকে কষ্ট করে ঢাকায় প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়েছে। এখন যদি জানতে পারে তাদের মেয়ের এই অবস্থা, আমার বাবা মারা যাবে। এমনিতেই বাবা হার্ট অ্যাটাকের রোগী, আমারই এখন সুইসাইড করতে হবে। আমি আমার এই মুখ আমার ফ্যামিলিতে দেখাতে পারবো না। আপনি কি করবেন না করবেন সেটা বিন্দুকে কেন বলছেন আপু? সেটা একমাত্র আপনারই একান্ত ব্যক্তিগত ব্যাপার। শিশির এই বেবিটার কথা জানে? জানিয়েছি, কিন্তু ও বলেছে আমাকে কোনো মতেই অ্যাকসেপ্ট করতে পারবে না। আমি যেন বেবিটা অ্যাবর্শন করাই। আর এই সব কিছু তোমার জন্য বিন্দু। শিশির তোমার জন্য আমাকে আর আমার বেবিকে অ্যাকসেপ্ট করবে না। আমরা গরিব, আমাদের সাথে যা খুশি করা যায়। তাই আমাদের সাথে কি নিজের জীবন জুড়বে কেউ? ও আমাকে এভাবে ঠকাবে আমি ভাবতেও পারিনি। না হলে ওর মতো ফালতু ছেলের সাথে কখনোই ফ্রেন্ডশিপ করতাম না। কিন্তু বিন্দু, তুমি তো বুঝবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট। বলো এখন আমাকে কি করতে হবে? তুমি প্লিজ আমার আর শিশিরের মাঝ থেকে সরে যাও, অন্তত বেবিটার কথা চিন্তা করে। প্লিজ বিন্দু, তোমার পায়ে ধরি, তুমি অনেক ভালো। ওর মতো ফালতু ছেলের সাথে থেকে নিজের জীবন নষ্ট কেন করবে? আর আমার জীবন তো নষ্ট হয়ে গেছে। কি করছেন আপু? আপনি আমার বড়, আমার সম্মানের জায়গায়। আর হ্যাঁ, আমি চলে যাব আপনাদের জীবন থেকে অনেক দূরে। আপনার বা আপনার বেবির কিছুই হবে না। বিন্দু কি বলছিস সেগুলো? ভেবে বলছিস তো? একবার শিশির ভাইয়ের সাথে কথা বলে দেখ। না না বিন্দু, প্লিজ এই কাজটা করো না। ও যদি জানতে পারে আমি তোমায় সব বলে দিয়েছি, তাহলে আমাকে জানে মেরে দিবে, আর আমার বাচ্চাকেও। তুমি কথা দাও, তোমার ওর জীবন থেকে চলে যাওয়ার পিছনে কারণ যে আমি, সেটা ওকে কখনো বলো না। হ্যাঁ আপু, আপনি একদম চিন্তা করবেন না। ভালো থাকবেন আপনারা। আমি খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যাব। শিশির আমার খোঁজ পাবে না। শুধু এখান থেকে না বিন্দু, তোমার বাড়ি তো নারায়ণগঞ্জে, আর ওর বাড়িও। প্লিজ একটু সাবধানে থেকো, ও যেন তোমাকে না খুঁজে পায়। বিন্দু আর কিছু না বলে দৌড়ে উপরে চলে আসে, আর ওর পেছনে পেছনে রোহানা যায়। আর মেঘলা একটা পৈশাচিক হাসি দিয়ে মনের চোখে গান গেয়ে ওর হুঁশ ছেড়ে দেয়। আর যাওয়ার সময় পিক 4টা ছেড়ে কোটি কোটি করে ড্রেনের মধ্যে ফেলে দেয়। এই ছবিগুলো আর দরকার নেই, যা দরকার ছিল সেটা হয়ে গেছে। আর এখন এই ছবির সাথে থাকা মানেই বিপদ। তারপরের দিনই আমি হোস্টেল ছেড়ে দিই আর ব্যাগপত্র একদিনে গুছিয়ে আপনার বার্থডের দিন সকালে নারায়ণগঞ্জে চলে আসি। সেটি যেন এতক্ষণ জমে পাথর ছিল। মেঘলা শেষে কি না ওর এত বড় ক্ষতি করলো, যে মেঘলাকে ও এত বিশ্বাস করেছিল, মেঘলার জন্য বিন্দুকে ইগনোর করেছিল। বিন্দু চলে যাওয়ার পর মেঘলাকে ওর কষ্টগুলো শেয়ার করত, আর সেই মেঘলাই কিনা ওর কষ্টের একমাত্র কারণ ছিল। মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? সেজন্যই হয়তো আল্লাহ তাআলা ওকে শাস্তি দিয়ে আবার বিন্দুকে শিশিরের জীবনে দিয়েছে।
আলা যা করে মঙ্গলের জন্যই করে। শিশিরের চোখের কোণে পানি চিকচিক করছে। বিন্দুর পুরনো কথা মনে করে নিজেকে সামলাতে পারছে না। কখন বিন্দুর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ছিল সেটা ও নিজেও খেয়াল করেনি। বিন্দু অন্যদিকে তাকে চোখের পানি মুছছিল। একবারের জন্য হলেও আমাকে সবটা জানানো উচিত ছিল বিন্দুবালা। হয়তো আমাদের জীবনটা এতটা বিশদময় হতো না, একটু হলেও সহজ হতো। মেঘলার মেন্টালিটি এতটা লেম ছিল আমি ভাবতেও পারিনি। তাই আমি শাস্তি দেওয়ার আগেই স্বয়ং আল্লাহ তাআলা নিজের শাস্তি দিয়েছে। ওর পাপের বোঝা অনেকটা বেড়ে গিয়েছিল। মা বাবার সাথেও ভালো ব্যবহার করতো না। আম্মু আমাকে বলতে আসলে আমি আরো আম্মুকে ভুল বুঝতাম। আমি রিলেশন করে বিয়ে করেছি, হয়তো এই জন্য আমার বউকে তারা মেনে নিতে পারেনি। আমি অন্ধ ছিলাম তখন। আর মেঘলা আমাকে বাবা মার সম্পর্কে উল্টোপাল্টা বোঝাতো। মা বাবার সাথে আপনার বউ কি ব্যবহার করেছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাকে শুনিয়ে লাভ নেই। আমি যতদিন বেঁচে আছি আমার আম্মু আব্বু আমার কাছে যা ছিল, রুদ্রের আম্মু আব্বু তাই। আর এখন আপনার আব্বু আম্মু আমার কাছে তাই থাকবে। ছাড়েন আমাকে। এত ছটপট করছো কেন? আমি না ছাড়লে আমার থেকে নিজেকে ছাড়াতে পারবে? আর আপনাকে কি জানাতাম না? আপনি আমাকে কি বলতেন? আপনি কিভাবে বাবা হয়েছেন সেটা? জাস্ট শেট আপ বিন্দু। অনেকক্ষণ হলো তোমার আলতু ফালতু কথা শুনে যাচ্ছি, কিচ্ছু বলছি না। তোমার কি মনে হয় আমি এত বড় একটা পাপ কাজ করব? মেঘই আমাদের প্রথম সন্তান ছিল। আমি হয়তোবা তোমার চোখে ভালো ছিলাম না, কিন্তু আমি এতটাও খারাপ ছিলাম না যে এসব ডার্টি কাজের সাথে আমি জড়িয়ে থাকব। আমার যদি ফিজিক্যাল অ্যাটাচমেন্টের ওপর এতই ঝোঁক থাকতো তাহলে আমি বিয়ে করে নিতাম, তাও অবৈধ সম্পর্কে জড়াতাম না। আর তুমি ভাবলে কি করে? তুমি আমার গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও যেখানে আমি তোমাকে কখনো গভীরভাবে টাচ করিনি সেখানে মেঘলা আমার ফ্রেন্ড হয়। ওকে আমি কিভাবে করব বলো? তোমার আমার বিয়ের তো 1 মাস হয়েছে, তুমি আমার লিগ্যাল ওয়াইফ। আমি কি জোর করলে তোমার সাথে কিছু করতে পারতাম না? আমি কি কিছু করেছি তোমাকে? তাহলে তুমি আমার উপর এতটা ধৈর্য শক্তি হারাও কিভাবে? আপনি বলতে চাচ্ছেন আপনাদের মাঝে কোনো সম্পর্ক ছিল না? বলতে চাচ্ছি কি, যেটা সত্যি সেটাই বলছি। ও আচ্ছা, তাই? তাহলে পিকগুলো প্রেগন্যান্সি রিপোর্ট সব মিথ্যা ছিল? এখন টাকা দিলে সবকিছু হয় বিন্দু। যেখানে টাকার লোভে নিজের বাবা মাকেও খুন করতে বাধে না মানুষের, সেখানে একটা প্রেগন্যান্সির মিথ্যে রিপোর্ট বানানো বা হাতের খেল। আর পিকগুলো কেমন দেখাতে পারবে? আমি কিভাবে দেখাবো? মেঘলাপু তো নিয়ে গিয়েছিল, আমাকে দেয়নি। ব্যাখ্যা দাও। এটা খুব স্বাভাবিক বিন্দু। আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আর আমার খুব ইচ্ছে ছিল কক্সবাজারে গিয়ে সমুদ্রের পাড়ে বালির উপর শুয়ে থাকবো। হঠাৎ করে মেঘলা এসে পাশে বসে পিক তুলছিল। দ্যাটস ইট। আরেকটা বললে, সেদিন আমাদের ব্যাচেলার পার্টি ছিল, মেয়েরা অ্যালাউ ছিল না, বাট হঠাৎ করেই ওরা আমাদের পার্টির মাঝে চলে আসে। তখন হয়তো আমরা পিছনে বসে পিক তুলছিলাম, আমি খেয়াল করিনি। আর যে 2টা বললে, ওই 2টা ছবির কথা আমি ঠিক বলতে পারছি না। হয়তো আমাদের ব্যাচেলার পার্টির দিনই ছিল, কারণ ওই দিন আমার ফ্রেন্ডেরা সবাই ড্রিঙ্ক করেছিল, আমাকেও জোর করে করিয়েছিল। সেই দিন আমার কোনো সেন্স ছিল না। আর মেঘলা হয়তো তার ওই সুযোগ নিয়ে পিকগুলো তুলেছিল। তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি যদি সেন্সে থাকতাম পিকগুলো আমিই তুলতাম, অন্য কাউকে দিয়ে তো আর ওঠাতাম না। আর অন্য কাউকে দিয়ে উঠালে মেঘলা কি সেটা মেনে নিত? আর তোমার কথায় মনে হচ্ছে পিকগুলো অন্য কেউ তুলেছিল। তাহলে এটা কেন ভাবলে না? অবশ্যই পূর্ব পরিকল্পনা ছিল। ও আমাকে লিপ কিস করবে আর আমি মেনে নিব? আমার সেন্স থাকলে ওই দিন আমি ওকে মারতাম। হ্যাঁ, এটা ঠিক, ওর প্রতি আমার কিছুটা হলেও ফিলিংস ছিল, কিন্তু সেটা বাজে কোনো অ্যাট্রাকশনে না। ওর সাথে মারামারি করেছি অনেক, কিন্তু কখনো রোমান্টিক হয়ে ওর চোখের দিকে তাকায়ও নি। আর তুমি এসব ভেবে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এটাই কি স্বাভাবিক না? আপনার সাথে আমার রিলেশন থাকা অবস্থায় আমার কোনো ছেলে ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ পিক
দেখতেন, প্লাস আমি তার বাচ্চার মা এটা জানতেন, প্লাস আমাকে ইগনোর করে তার সাথে হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলতাম, আপনি কি পারতেন মেনে নিতে? বলেন পারতেন কিনা? না। তাইলে আমি কিভাবে মেনে নিতাম? এটাই কি যথেষ্ট কারেন্ট ছিল না ছেড়ে যাওয়ার জন্য? আমি মেনে নিতাম না, ঠিক আছে, কিন্তু ছেড়েও যেতাম না। এত বড় বিশ্বাসঘাতকতা করে তুমি পার পেয়ে যেতে, সেটা কখনোই হতে দিতাম না। দরকার হলে তোমাকে খুন করে ফেলতাম। তাহলে আমার কি উচিত ছিল? আপনাকে মেরে ফেলা? হুম। বলা যতটা সহজ, করা ততটা সহজ না। আর হ্যাঁ, আপনি আমাকে সহজে মেনে নিতে পারলেও আমি আপনাকে মেনে নিতে পারবো না। সরি, আমি এখনো রুদ্রকে ভালোবাসি। ওর জায়গা আমি কাউকে দিব না। বিন্দু, শুয়ে পড়েন। আমার চেয়েও রুদ্রকে বেশি ভালোবাসো? আপনার সাথে 2 বছর রিলেশন ছিল, আর রুদ্রর সাথে ছিল 5 বছর। বিয়ের পরে পুরো 1 বছর ওকে মেনে নিতে পারিনি, আপনাকে ভুলতে পারিনি বলে। তারপর থেকে ওর ভালোবাসা আমাকে বাধ্য করেছিল ওকে নতুন করে ভালোবাসতে। আমাদের বৈবাহিক জীবন সামনে 6 বছরে পা দিবে। ওকে আমি আজও আগের মতোই ভালোবাসি। এতই যখন ভালোবাসো, তাহলে বিয়ে করেছিলে কেন আমাকে? মেঘের জন্য। মা আমার কাছে গিয়ে অনুরোধ করেছিল আপনাকে যেন বিয়ে করি, নইলে আমি কখনো বিয়ে করতাম না। আমি জবের অ্যাপ্লাই করেছিলাম, আব্বু করতে দেয়নি। আমি রুদ্রকে নিয়ে নিজের মতোই থাকতাম। ভালোই তো। কিন্তু শিশিরের সাথে সারা রাত ঘুম আসে না। যে মেঘলাকে ও এত ভালোবেসেছিল, বিয়ের পর ওর জন্য মেঘের মুখ পর্যন্ত দেখেনি। আর সেই মেঘলা কিনা বিন্দু চলে যাওয়ার কারণ ছিল। মেঘলা এতটা নিচে নেমেছিল শুধুমাত্র শিশিরকে নিজের করে পাবে বলে। তাই তোর কপালে সুখ থাকলো না। স্বামী সন্ধান কাছে পাওয়ার আগেই আল্লাহ তাকে নিয়ে যায়। শিশির আর ভাবতে পারছে না। রাত বাজে 3টা। ও উঠে ব্যালকনিতে যায়। ওর একটা বাজে স্বভাব রয়েছে। বেশি চিন্তা করলেই ওর নিকোটিনের ধোঁয়া ওড়ানো হয়। আজও তার ঠিক ব্যতিক্রম হলো না। রুনুঝুনুর শব্দ তুলে এক ধাপ করে সিঁড়ি ভেঙে ছাদে উঠছে বিন্দু। আজ তাকে যেন স্বর্গের অবসরের থেকে কোনো অংশে কম লাগছে না। বিন্দু লাল পাড় সাদা শাড়ি পরেছে, গায়ে কাঁড়া করে লাল আলতা, চুলে খোপা করে বেলি ফুলের মালা গুঁজেছে, কপালে লাল টিপ, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক, গলায় লাভ বিশিষ্ট একটা লকেটের সাথে চেন। সবকিছুতেই বিন্দুকে খুব মানিয়েছে। আজকে সে নিজের ইচ্ছায় সেজেছে, খুব করে সেজেছে। প্রতি বছর আজকের দিনটা যেন তার সাজগোজের একটা রুটিন হয়েছে। আজকের দিনটায় তার প্রিয় জিনিসগুলো দিয়ে সাজা চাই। ইন্দু আর ওর মা নারায়ণগঞ্জে চলে এসেছিল আরো 3 সপ্তাহ আগে। বিন্দু নারায়ণগঞ্জে এসেছে 2 দিন হলো। উদ্দেশ্য, একদিন পর শিশিরের ফুয়াতো ভাই শেখ মোহাম্মদ নীলের বিয়ে। নীল এতদিন ইতালিতে ছিল, তাই শিশির বিন্দুর বিয়েতে আসতে পারেনি। শিশিরের একমাত্র ফুফু আফসানা শেখ অসুস্থ ছিল। তখন ভাই ভাতিজির বউ মানে বিন্দুকে বিয়ের সময় দেখতে যেতে পারেনি, তাই নিজের ছেলের বিয়েতে সবাইকে আমন্ত্রণ করেছে। খুব জাঁকজমক করেই আফসানা শেখ একমাত্র ছেলের বিয়ে দেবেন। এই কারণে ছেলের বিয়ের দায়িত্ব তার 2 ভাইয়ের কাঁধে তুলে দিয়েছে। আরো নীলের চাচারা আছে, সবাই মিলেই বিয়ে পাড়ি দেবে। কারণ নীলের বাবা শেখ মোহাম্মদ রানা আরো 5 বছর আগে মারা গিয়েছে। কালকে তৃষা ইশারা শিশিরদের বাড়িতে আসবে, তারপর সবাই একসাথে কিশোরগঞ্জ বিয়েতে যাবে। আর কালকেই ওদের আব্বুরা মানে আশরাফ আহমেদ শিশির দিয়াসের আব্বু আর আশফার আহমেদ তৃষা ইশার আব্বু, ওরা 2 ভাই ভাগ্নের বিয়ের জন্য বোনের বাসায় যাবে। বিন্দুরা আজকে ওদের বাড়িতে এসেছে। কালকে তৃষারা আসলে ও বাড়িতে মানে শিশিরদের বাড়িতে যাবে। শিশির প্রথমে বিন্দুদের বাড়িতে আসতে চায়নি। লোকে কি ভাববে, বিয়ের পরপরই বউয়ের আঁচল ধরে ঘুরছে, যা মেঘলার বেলায় অনেক শুনেছে। কিন্তু রুদ্রার জেদের কাছে হার মেনে আসতে হলো। রুদ্রার জেদ একদম ওর বাবা রুদ্রের মতো হয়েছে। যাই হোক, বিন্দু এত সেজে গুজে সিঁড়ি দিয়ে ওদের বাড়ির সাথে যাচ্ছিল। সাথে গিয়ে দেখে শিশির আগের থেকেই সাজে ছিল। এখন গোধূলি লগ্ন, কিছুক্ষণ পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। এ সময় ছাদে কেউ ছিল না, শুধু শিশির ছিল একা। শিশির নামার প্রস্তুতি নিয়ে শিশির দরজার কাছে আসতেই দেখে বিন্দু উপরে আসছিল। শিশির বিন্দুকে এইভাবে দেখে বেশ ঘোর লাগা চোখে তাকিয়েছে। শিশির চোখের পাতায় একটু নড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়েছে বিন্দুর দিকে। এই রূপেই আজ প্রথম দেখছে তার সুন্দরী বধূকে। কিন্তু বিন্দু এত সেজেছে কেন, তার শিশিরে অজানা। প্রচুর কৌতূহল নিয়ে বিন্দুকে জিজ্ঞেস করেই ফেললো, এত সেজেছ কেন বিন্দুবালা? দেখি সরুন তো সামনে থেকে, আমি ভেতরে যাব। শিশির সরে যেতেই বিন্দু ভেতরে গিয়ে ছাদের ধার ঘেঁষে গিয়ে দাঁড়ায়। শিশিরও বিন্দুর পিছে পিছে যায়। বিন্দুর পাশে গিয়েই দেখে বিন্দু আকাশের দিকে তাকিয়ে আছে। শিশির ভ্রুকুচকে জিজ্ঞেস করে, বিন্দু, একটা কোশ্চেন করেছিলাম, হঠাৎ
সেজে গুজে ছাদে এসেছো কেন? আজ থেকে 6 বছর আগে এই দিনটায় আমার আর রুদ্রের বিয়ে হয়েছিল। আজকে আমাদের 6তম বিবাহ বার্ষিকী। এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল। ও, আমাদের বিয়ের ডেটটা যেন কবে বিন্দু? মনে নেই তো, মেবি 2.5 মাস হয়েছে, কিন্তু তারিখটা যেন কবে। বিন্দুর কথা শুনে শিশিরের অনেকটা খারাপ লাগে। ও যতই চাচ্ছে বিন্দুর মন ও রৌদ্রের কাছ থেকে সরিয়ে নিজের দিকে আনবে, কিন্তু কিছুতেই পারছে না। বিন্দু সেই একটা জায়গাতেই আটকে আছে। বিন্দু কেন এমন করছে বুঝতে পারছে না। রৌদ্র তো ওর অতীত, কিন্তু শিশির বর্তমান প্লাস ভবিষ্যৎ। তাও কেন বিন্দু ওর অতীত নিয়ে পড়ে আছে? বিন্দু তো বলেছিল কখনো অতীতকে ভেবে বর্তমান আর ভবিষ্যতে নষ্ট করে না। তাহলে কি ভাবছেন? মেবি সেপ্টেম্বরে হয়েছিল। আগস্টের 18 তারিখ। আপনার মনে আছে? জানেন, আজকের দিনে আমি যা যা দিয়ে সেজেছি সব কিছুই ছিল রুদ্রের দেওয়া লাস্ট অ্যানিভার্সারি গিফট। ওর প্রিয় রং লাল সাদা ছিল, তাই আমাকে সব কিছুই লাল দিয়েছিল চতুর্থ বিবাহবার্ষিকীতে। সেবারই আমার সাথে ওর শেষ অ্যানিভার্সারি ছিল। এই শাড়ি থেকে শুরু করে চোখের কাজল, টিপের পাতা, আলতা, প্রত্যেকটা জিনিসই ওর দেওয়া। আর আমি এগুলো খুব যত্নে রেখেছি। গত 2 বছর যাবৎ এই দিনটায় আমি এই সব কিছু পরি, আবার যত্ন করে রেখে দেই। আর এগুলো সব যে পর্যন্ত শেষ না হবে পড়তেই থাকবো, এমনকি নষ্ট হলেও পড়বো। ওর দেওয়া শেষ চিহ্ন বলতে এই সামগ্রীগুলো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ওর মেয়ে রুদ্রা। এই সম্বলগুলো ছাড়া আর কিছুই নেই আমার কাছে। আর এই গোধূলি লগ্নে থেকে রাত পর্যন্ত আমি এখানে থাকবো। জানেন তো, আজকে আমার রুদ্র আমার সাথে দেখা করবে। রাতের আকাশে আজকে যে তারাটা বেশি আলোক রোশনি ছড়াবে, সেটাই হবে আমার রুদ্র। আর ওর সাথে আমি একান্তে কথা বলবো। শিশির এতক্ষণ চুপ করে শুনেছিল বিন্দুর কথাগুলো। সত্যি বিন্দুর ভালোবাসা কোনো তুলনা হয় না। সে রুদ্রকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তার মনে কি শিশির নামের ব্যক্তিটির কোনো জায়গা হবে? একবার তো হয়েছিল, আবার কি হবে? কথায় আছে না, কাছের গ্লাস একবার ভেঙে গেলে সেটা হয়তো জোড়া লাগানো যায়, কিন্তু এর দাগ কখনো যায় না। হাজার চেষ্টা করেও দাগ মুছে ফেলা যাবে না। বিন্দুর মনে শিশির হয়তো আবারও একদিন জায়গা করতে পারবে, কিন্তু ওর মনে এই দাগটা কখনোই যাবে না। বিচ্ছেদের দাগটা থেকেই যাবে আজীবন। এগুলো ভাবতে ভাবতেই বিন্দুর গলার দিকে চোখ গেল শিশিরের। ফর্সা গলায় গোল্ডের চেনের সাথে লাভ আকৃতির একটা গোল্ডের পেন্ডেন্ট পড়েছে, কিন্তু এই চেনটা শিশির দেওয়ার চেনটা না। এটা কোন চেন বিন্দু? কখনো তো পরনি। আমি যেটা দিয়েছিলাম সেটা তো না। ওই চেনটা কোথায়, যেটা সব সময় পরে থাকতে? কবে বানিয়েছো এটা? আমাকে তো বললে না। এটা বেইমানি, বললাম না। আজকে রুদ্রের দেওয়া সব পড়েছি, চেন, নূপুর সব। এটা আমি সব সময় পরি না, নষ্ট হয়ে যাবে ভয়ে। আর আমারটা? খুলে রেখেছি। ও, এটা 3 পার্টের চেন। এইটাতে আমার পিক, মাঝেরটাতে রুদ্রা, আর আরেকটাতে রুদ্রের পিক। রুদ্রা যখন 3 বছরের ছিল, আর পিকটাও তখনকারই ছিল। আচ্ছা, আমি নিচে যাচ্ছি, তুমি এসো তোমার যখন সময় হয়। শিশির এখানে আরো একটু থাকতে ইচ্ছে করছে না। এটা কোনো ছেলের পক্ষেই সম্ভব না। তার স্ত্রী তার সামনে অন্য কোনো ছেলের কথা ভাববে। হ্যাঁ, হতে পারে রৌদ্রর স্বামী ছিল, কিন্তু এখন তো শিশির ওর স্বামী। শিশির প্রথমের দিকেই এগুলো নিয়ে বেশি মাথা না ঘামালেও যেদিন থেকে জানতে পেরেছে মেঘলার জন্যই শিশির বিন্দুর বিচ্ছেদ হয়েছিল, সেদিন থেকে বিন্দুর প্রতি বেশি করে কেয়ার নিতে শুরু করেছে। হয়তো সে আবার আগের মতো ভালোবাসতেও শুরু করেছে, কিন্তু বিন্দু এগুলো কেন বুঝে না? ওর কি এতটা অবসরে চলে? শিশিরকে কি আর কখনোই ভালোবাসবে না? আজকে সবাই কিশোরগঞ্জে যাচ্ছে বাসে করে। পুরো বাসটাই শিশির ভাড়া করেছে। এখানে আত্মীয় স্বজন ছাড়া আর কেউ নেই। প্রথমে হাউস ভাড়া করতে চেয়েছিল, কিন্তু হাউসে বিন্দু দূরের রাস্তা জার্নি করতে পারে না, জায়গা কম, তাই অসুস্থ হয়ে পড়ে যায়। আবার ট্রেনে ঈশাদের সমস্যা হয়, কোথাও নামতে পারবে না, এক কামরায় বসে বসে বোরিং হবে, তাই শিশির বাধ্য হয়ে বাড়তি ভাড়া করলো। এবার যা বাঙালি, যত ইচ্ছে নেমে নেমে ঘুর, শুয়ে থাক বা পা তুলে বসে থাক, লাফালাফি কর, কেউ কিচ্ছু বলবে না। এই বাসে শিশির আর ঈশাদের ফ্যামিলি ছাড়া শিশিরদের গ্রামের আরো অনেকেই এসছে, যেমন শিশিরের বাবার চাচাতো মামাতো ভাইয়েরা, তাদের ছেলে, ছেলের বউ, নাতিরা। তাই বাস পুরো ভর্তি মানুষ, সবাই কাপড় কাপড় বসেছে। শুধু শিশিরের মা লায়লা আহমেদ আর তার ছোট যা নুরুন্নাহার আহমেদ, তৃষা ঈশার মা একসাথে বসে আছে।
কারণ তাদের স্বামীরা আগের দিনই বোনের বাড়ি চলে গেছে। নরুন আর আহমেদের সাথে বিন্দুর তেমন পরিচয় নেই, কারণ ওদের বিয়ের সময় সে খুবই অসুস্থ ছিলেন, যার জন্য 2 মেয়ে আর স্বামীকে পাঠিয়ে দিয়েছিল। তবে ভদ্রমহিলা বিন্দুর সাথে বেশ কয়েকবার ফোনে কথা বলেছে। বিন্দুকে তার খুবই পছন্দ, একমাত্র শিশির বাদে ওর ফ্যামিলির কেউই মেঘলাকে নিয়ে সন্তুষ্ট ছিল না। তবে বিন্দুকে পেয়ে সবাই যেন আকাশের চাঁদ পেয়েছে এমন অবস্থা। আর রুদ্রাকেও সবাই অনেক ভালোবাসে। রুদ্রা যে অন্য বংশের সেটা কখনো মনেই করে না। সবার কাছে রুদ্রাও যেন শিশিরের আপন মেয়ে মনে করে। বিন্দু শিশির একসাথে বসেছে, বিন্দুর কোলে মেঘ ঘুমিয়ে আছে। রুদ্রা পুরো বাস ছোটাছুটি করছে, ওর যেন আজকে ঈদ লেগেছে। তৃষা ঈশা ওরা 2 বোন একসাথে। তিয়াস ওর এক কাজিনের সাথে পেছনের দিকে, সামনের দিকে শিশিরের চাচারা, মানে ওর আব্বুর চাচাতো মামাতো ভাইয়েরা। পেছনের দিকে বিন্দুর আম্মা আব্বু বসেছে। শিশিরের খালামণি শায়লা রহমান আসতে পারেনি, কিন্তু তার ছেলে রাফিন এবং রাফিনের ছেলে ও বউ নাদিয়া ও রিদম এসেছে। পুরো বাসেই মানুষ, কিন্তু সমস্যা হয়েছে ইন্দুর। ওর বসার কোনো জায়গা নেই, শুধু একটা সিটি ফাঁকা, সেটা হচ্ছে রোহানের পাশে। তাই ইন্দু বাধ্য হয়ে রোহানের পাশে বসে যায়। রোহানকেও শিশির নিয়ে যায় ওর ফুফুর বাড়িতে। ইন্দুর কাছে মনে হচ্ছে সবাই প্ল্যান করেই ইন্দুকে রোহানের পাশে বসতে দিয়েছে, কারণ ও জেনে গেছে ওর ফ্যামিলি রোহানের সাথে বিয়ে ঠিক করতে চাচ্ছে। হয়তো এ সম্পর্কে রোহানও কিছু জানে, আবার জানতে নাও পারে। এসব নিয়ে ইন্দুর কোনো মাথা ব্যথা নেই। ও সবাইকে সাফ সাফ জানিয়েছে যে বিয়ে করলে একমাত্র রোদকেই করবে, তাছাড়া আর কাউকে না। রুদ্রা, মাম্মা, এদিকে এসো। ঘেমে কি হয়েছ? রিদম, আব্বু তুমি গিয়ে আম্মুর কাছে বসো, রুদ্রার সাথে আবার পরে খেলো। রুদ্র দৌড়াদৌড়ি বাদ দিয়ে কোথাও স্থির হয়ে বসো, নইলে এখন পিটুনি খাবে। তখন রোদ্রা গিয়ে ওর দাদির কোলে বসে পড়ে, আর এদিকে শিশির বিন্দুর পেছনে দিয়ে হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে। বিন্দু রেগে শিশিরের দিকে তাকায়। বিন্দু বলতেও পারছে না, আশেপাশে সবাই আছে তার জন্য, আবার হাত সরাতেও পারছে না, মেয়ে কোলে আছে জন্য। তাও ফিসফিস করে শিশির কানে কানে বলে, কি হচ্ছে কি? কি হচ্ছে? হাত সরান। কার হাত? কিসের হাত? কোন হাত? শিশির। বিন্দু। বিন্দু বুঝতে পেরেছে শিশুর প্রচুর ফাজলামে মরে আছে এখন, হাজার বলেও ছাড়বে না। তাই রেগে গিয়ে শিশিরের পায়ে জোর করে একটা পাড়া দেয়। আহ বিন্দু, কি হয়েছে? ল্যাং মারলে কেন? কই, কখন, কিভাবে? শিশিরও বুঝেছে বিন্দু ইচ্ছা করে এমন করছে, তাই আর কোনো কথা না বাড়িয়ে গলা খেয়ে সোজা হয়ে বসে। বিন্দু জানালার কাছে বসেছিল, সে বাইরে তাকে মিটমিট করে হাসছে। তখনই পেছন থেকে শিশির এক কাজিন বলে উঠলো, ভাই চিল্লিয়ে উঠলি কেন? কোনো সমস্যা? না। ভাবি, আমার ভাইরে একটু সেবা যত্ন করেন, শুধু ছেলে মেয়ে নিয়েই থাকেন না। সেই কপাল কি আর আমার আছে? কিছু বললি? দেখ, তোর ভাবি আর আমার 1.5 বছর হলো বিয়ে করে হয়েছে, এখনো চুটিয়ে প্রেম করি। ভাবি তো একদম পুচকে, আমাদের ঈশার সমান। মেবি উচ্চ মাধ্যমিক দিবে, তাই না? তারে ভাবি কেমনে বলি বলতো? বউ তো বই হয়, ছোট কি আর বড় কি? আদনানের কথা শুনে শিশির বিন্দু দুজনই হেসে ফেলে। ওরা ওদের মতো গল্প করতে। আর এদিকে পাশে বসে অনেকক্ষণ পরে রোহান ইন্দুর সাথে পরিচয় হয়। লং জার্নি করতে হবে, এইরকম বোবা হয়ে বসে থাকতে একটু ভালো লাগছিল না রোহানের। তাই ইন্দুর সাথে নিজে থেকে পরিচয় হয়। আর ইন্দু সবসময় মেসেঞ্জারে রোদের সাথে চ্যাট করছিল। রোহানের সাথে কথা বলতে ইন্দু বেশ বিরক্ত হয়, তাও মুখে মেঘে হাসি দিয়ে কথা বলে। তবে ইন্দু এটা খেয়াল করলো, ছেলেটির কথা বলার স্টাইল মারাত্মক, দেখতেও বেশ সুন্দর, রোদের থেকে কোনো অংশ কম না, বরং একটু বেশি সুন্দর। যে কোনো মেয়েই এক নজর দেখে ক্রাশ খাবে। ইন্দু ক্রাশ খেয়েছে, কিন্তু রোদকে ছাড়া ও অন্য কিছু ভাবতে চায় না। বিরক্ত নিয়ে কথা বলতে থাকে রোহানের সাথে। আই থিঙ্ক আপনি ডিস্টার্ব ফিল করছেন। সরি, অ্যাকচুয়ালি আমি বোরিং হচ্ছিলাম, এই কারণে আপনার সাথে কথা বলা। না না, ডিস্টার্ব কেন হব, ঠিক আছি, ক্যারি অন। আপনি কি জানেন আপনার কথা বলার স্টাইলটা মারাত্মক। বলছেন? হুম। আমার কাছে তেমন কিছু মনে হয় না, আমি তো নর্মালি কথা বলি। আর নিজের গুণগুলো কখনো নিজের কাছে ধরা পড়ে না। তাই? তাহলে তো এটাও বলা যায় আপনি বেশ সুন্দরী। সুন্দরী না, মারাত্মক লেভেলের সুন্দরী। হয়তোবা। ওদের মাঝে আর কোনো কথা হয়নি, দুজনে নীরবতা পালন করছিল। তবে দুজনেই ফোন ঘাটছে, একজন তার প্রেমিকার সাথে চ্যাট, আরেকজন ফোন বের করে গেম খেলতে থাকে। হঠাৎ কারোর চিল্লানিতে বাসে সবাই তাকায়, তাকে দেখে ঈশা চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, আমরা কি বিয়ে খেতে যাচ্ছি নাকি মরা বাড়ি যাচ্ছি? এমন মরার মতো সবাই বসে আছো কেন? বিয়ের গাড়ি হবে সেই ধুম ধারাক্কা, তা না করে সবাই মরা মুরগির মতো বসে আছো। এ মামা, গান ছাড়েন তো, আমরা নাচবো। সবাই ঈশার কথায় রেসপন্স করলো। ড্রাইভার একটা গান দিল, কিন্তু সেটা তাদের পছন্দ হলো না। তৃষা এগিয়ে গিয়ে ওর ফোন থেকে গান ছেড়ে দিল।
বাসের মিউজিক সিস্টেমে অনেক ভালো ছিল। পুরো বাসে মিউজিকের সিস্টেম মানে একটু পরপর যেমন লাইট থাকে ওইরকম একটু পরপর মিউজিকের বক্স লাগানো। তার জন্য সাউন্ড বক্স না নিয়েও ওদের কোনো অসুবিধা হয়নি। সব মেয়ে কাজিনগুলো নাচতে সাথে ইন্দু আসে, নাদিয়াও আসে লাফাতে লাফাতে। ওকে তেমন কেউ পছন্দ করে না। নাদিয়া তো শিশিরের নানুর বাড়ির গোষ্ঠী, ওদের কেউ হয় না। প্লাস নাদিয়ার কথাবার্তাও কারো পছন্দ না, তাও কিছু বলে না কেউ। রিলেটিভ হয়তো। গাড়িতে গান বাজছিল। নাচার মাঝে ঈশার চোখ পড়ে পেছনে বসে থাকা তিয়াসের দিকে। তিয়াস এতক্ষণ ভরা ঈশার কাণ্ড দেখছিল আর রাগে ফুটছিল। ঈশার তিয়াসকে দেখে গলা শুকিয়ে যায়। কেমন আগুন চোখে তাকিয়ে আছে, যেন এখন ঈশাকে আগুনে পুড়িয়ে মারবে। ঈশা ভয়ে চুষে যায় আর ও গিয়ে জানালার ধারে তৃষার সিটে গুটিসুটি হয়ে বসে থাকে। ওকে তেমন কেউ খেয়াল করলো না, শুধু তিয়াস ছাড়া। তিয়াস ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে যে ওর প্রিয়তমা ওকে দেখে ভয় পায়। ঈশা মাথা উঠিয়ে আবার পেছনের দিকে তাকায়, দেখে তিয়াসের ঠোঁটে হাসি থাকলেও ঈশাকে দেখে আবার চোখ গরম করে তাকায়। ঈশার আর সাহস নেই পেছনে তাকানোর, ও সিটেই আবার বসে পড়ে। ঈশার এই এক সমস্যা, ও হাজার চঞ্চল প্রকৃতির মেয়ে হয়েও এই একটা মানুষের কাছে যেন নিজেকে নিরীহ মনে হয়। কেন সেটা সে জানে না। তৃষা আবার বিন্দুকে ডাকে। বিন্দু প্রথমে অনেকবার না জানার পরে শিশির ওকে বলে মেয়েকে শিশির খুলে দিয়ে ওদের সাথে নাচার জন্য। রুদ্র ডাকে ওর মাম্মামকে অনেকবার, তাই বিন্দু বাধ্য হয়ে মেয়েকে শিশিরে কুলে দিয়ে যায় ওদের সাথে। শেখ বংশে যেন আজকে থেকেই বিয়ের ধুম পড়েছে। বিকালের দিকে সবাই হোলি খেলে, পুরুষ সাদে আবির দিয়ে মাখিয়েছে। সবাই যেন অনেকদিন পর এরকম আনন্দ করছে, কারণ শিশির বিন্দুর বিয়েতে তো অনুষ্ঠান হয়নি। ধরতে গেলে লাস্ট বার শিশির আর মেঘলার বিয়েতে সবাই আমার মজা করেছিল। আর 2 বছর পর নীলের বিয়ে, সবাই আবির খেললেও বিন্দু খেলেনি, তার এগুলো পছন্দ না। বিন্দু মেয়েকে কোলে নিয়ে আলাদা জায়গায় দাঁড়িয়েছিল। হঠাৎ করে পেছন থেকে শিশির এসে খুব সাবধানে বিন্দুর গালে আবির ছুঁয়ে দেয়, কারণ বিন্দুর কোলে মেঘ ছিল। ছোট বাচ্চার ত্বকে লাগলে ক্ষতি হতে পারে। বিন্দু রেগে পেছনে ঘুরতেই দেখে শিশির দাঁত বের করে হাসছে। বিন্দু কিছু বলার আগেই দ্রুত হেঁটে ওর সামনে থেকে সরে যায়, না হলে আজও রক্ষা নেই। সন্ধ্যার পর ছাদের হলুদের থিম বেজ স্টেজ করা হয়েছে। বাড়ির বাইরে দিকে ছোট ছোট মরিচ লাইটগুলো দিয়ে দুতলা বিল্ডিং পুরোই সাজানো, আর বাড়ির ভেতরের দিকে সাদা গোলাপি ভেল আর বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে। এই বাড়িটা নীলের বাবা মা মারা যাওয়ার 2 বছর আগে খুব শখ করে বানিয়েছিল, কিন্তু তার আর বসবাস করার সৌভাগ্য হলো না। দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স। এত বড় বাড়িতে শুধু নীলের মা আফসানা শেখ আর ওর বোন নীরা শেখ একাই থাকে, কারণ নীল এতদিন ইতালিতে ছিল আর ওদের বাড়িতে কোনো সদস্য নেই। তবে একটা সার্ভেন্ট আছে এই বাড়িতে। এই বাড়ির চাচা বেশ বড় সড়ই, তাই কারো কোনো অসুবিধা হলো না। আর বাড়িতে বেশ সুন্দর বটে। বিন্দুকে দেখে শিশির জাস্ট স্তব্ধ হয়ে গেল। পার্লার থেকে বাড়ির সব মেয়েরাই সেলসের সাথে বিন্দুকেও শিশির জোর করে পাঠিয়েছে। এখন আর মনে হচ্ছে না পারলেই ভালো হতো, কারণ ওর বউয়ের এমন রূপ দেখে ওর নিজেরই পাগল হওয়ার অবস্থা। বাকিরা তাহলে কি করবে? ওর কাজিনদের সবার বউয়ের মধ্যে ওর বউ বেশি সুন্দর। এটা ওর মনের কথা না, বরং বিকালে একটা সুন্দরী অ্যাওয়ার্ড প্রতিযোগিতা হয়েছে, যার মধ্যে বাড়ির সব বউয়ের মধ্যে সুন্দরের প্রথম তালিকায় আছে বিন্দু, আর মেয়েদের মধ্যে নীলের এক কাজিন রানী। রানী সবার বড় এবং বিবাহিত। এখানে কেউই কারোর চেয়ে কম সুন্দর না, তবে রানী আর বিন্দু একটু বেশি সুন্দরের তালিকায় আছে। বাড়ির সব মেয়ে বউরা ম্যাজেন্টা কালারের সেম শাড়ি পরেছে, সাথে সবার ফুলের অর্নামেন্টস। কারো কারো চুল খোলা, আবার কারো খোপা বাঁধা, আবার কারো বেনি গাঁথা। সবাইকে বেশ মানিয়েছে বটে। মেঘকে বিন্দুর মায়ের কাছে দিয়ে গিয়েছিল। এখনো ওর আম্মু তন্দ্রাবতী কোলেই আছে মেঘ। বিন্দু একবার মেঘকে আদর করে রুদ্রাকে খুঁজতে যায়। হঠাৎ ওর হাতে কেউ টান দিয়ে তাদের পেছনের দিকটাতে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। ও কিছু বলার আগেই দেখে শিশির ওর খুব কাছে। ওদের মাঝে আর 1 ইঞ্চি ফাঁকা হবে। বিন্দু বেশ ভয় পেয়েছিল। ওহ আপনি, আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ছাড়া এখানে আর কার সাহস আছে আমার বউকে টাচ করার? না আমার বিন্দুবালাকে একটু মন ভরে দেখি। বিন্দুর বেশ অস্বস্তি লাগছে শিশিরকে এত কাছে দেখে, কিন্তু বিন্দু আর আগের মতো রেগে যায় না শিশিরকে কাছে দেখে। শিশিরকে হয়তো মেনে নিতে শুরু করেছে তাই। You know that you are the most beautiful flower, Bindubala, and I am so proud of this reason, because this beautiful flower is a gift from God to me. You are the most important person in my life. এরপরেই বিন্দুর কপালে ডিপলি কিস করলো। এতে বিন্দু যেন কেঁপে উঠলো। কপাল থেকে ডান গালে চুমু দিতেই বিন্দু অনেক জোরে ধাক্কা দিয়ে শিশিরকে সরিয়ে দেয় সামনে থেকে। এটা কি হলো বিন্দু? বিন্দু কিছু না বলে সেখান থেকে সরে যায়। শিশির এখনো রেগে বিন্দুর যাওয়ার দিকে তাকিয়ে আছে,
আর বিন্দু বিন্দু মনে মনে 101টা বকা দিয়ে স্টেজের কাছে যায়। গিয়ে দেখে নীলকে হলুদ দেওয়া শুরু করেছে। প্রথমে নীলের মা দেয়, তারপর নীলের মামা মামিরা দেয়, তারপর ওর চাচা চাচি ফুফু একে একে সবাই হলুদ ছোঁয়ায়। রাত 1:30-এর দিকে হলুদের পর্ব শেষ হতেই নাচে গানের পারফরমেন্স শুরু হয়। নীলকে ওর কাজিনরা স্টেজ থেকে নামিয়ে নিয়ে একদম ডান্সের স্টেজে বানিয়ে ফেলে। আর এর পুরো দায়িত্ব নেয় ঈশার সাথে অ্যানাউন্সমেন্টের ভারও নেয় ঈশা। তবে সেটা কিছুক্ষণের পরে ঈশার পারফরমেন্স শেষ হলে তার আগে ভার দেয় আদনানের উপর, কারণ আদনান কোনো পারফরমেন্স করবে না। আর শিশির কেউ ভয়ে বলতে পারেনি। তারপর আদনান প্রথম ডান্সের অ্যানাউন্সমেন্ট করে তৃষা ঈশার নাম। ওরা নীলকে হলুদ দিয়েই ছুটে গিয়েছিল প্র্যাকটিস করতে। এতক্ষণ ওই রুমেই ছিল। ওদের নাম অ্যানাউন্স করার সাথে সাথে দৌড়ে আসে। হঠাৎ করেই তাদের সব লাইট অফ হয়ে যায়। আর সাথে সাথে ডিজে বক্সে পারাম সুন্দরী গান বেজে ওঠে, আর সাথে স্মোকার প্লাস ডিজে লাইটও। ঈশা নাচ শেষ করে স্টেজ থেকে দৌড়ে নেমে যায় পানি খেতে। আর ওর পিছে পিছে তিয়াসও যায়। তবে তিয়াস এখনো রাগ করেনি। ঈশার নাচ সুন্দর হয়েছে বলেই ওর সাথে যায়। আর তাছাড়া আজকে সারা দিন তিয়াস একদম ঈশার সাথেই চিপকে ছিল, যেন কোনো ছেলেই ওর প্রিয়সীর দিকে তাকানোর আগে তিয়াসের দিকে চোখ পড়ে। বিয়েবাড়ির অনুষ্ঠান, তাই এই ব্যাপারটা নিয়ে কেউ তেমন মাথা কামায়নি। আর তিয়াসের শর্ত ছিল ঈশা নাচতে পারবে, কিন্তু স্টেজে ওর সাথেও কাপড় ডান্স করতে হবে। তাই ঈশা বাধ্য হয়ে রাজি হয়। তবে ওদের সাথে আরেকটা জুটিও নাচবে, আর সেটা হলো বাসে তিয়াসের সাথে ওর যে কাজিনটা বাসে বসেছিল অর্ণব, আর সাথে মীরা। এখন দ্বিতীয় পারফরমেন্সে রানী আর ওর হাজবেন্ড গান গাচ্ছে। এদিকে ইন্দু সাইডে দাঁড়িয়ে আছে আর ওর পাশে রোহান। রোহানের সাথে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে, তবে এস এ ফ্রেন্ড হিসাবে, অন্য কিছু না। রোহান তো এমনিতে সুন্দর আর হ্যান্ডসাম। বিয়েবাড়ির বেশিরভাগ মেয়ে রোহানের সাথে হিন্দুকে দেখে জ্বলে ওঠে। রোহানকে বেশি পছন্দ হয়েছে নীলের বোন ইন্নিরার। ও তো অনেকবার কথাও বলতে গেছে। রোহান হেসে কথা বলছে ঠিকই, কিন্তু খুব অস্বস্তি নিয়ে। সব মেয়ের মধ্যেই হিন্দুর সাথে একটু ফ্রি হয়েছে। একে একে সবাই পারফরমেন্স করছে, কেউ কেউ গান, আবার কেউ কেউ নাচ। রুদ্রাও ডান্স করছে এম এ বার্লি গার্ল গানে। সবার নাচ তুলে দিয়েছে ঈশা, কারণ সে অনেক ভালো ডান্সার। আজকে সবাইকেই কম বেশি পারফরমেন্স করতে হয়েছে। ইন্দু আর তৃষাও একসাথে একটা গানে ডান্স করেছে। ঈশাই শিখিয়ে দিয়েছে ওদের। আর রোহান গান গেয়েছে। রোহান তার সুমধুর কণ্ঠ দিয়ে গান গেয়ে সবার মন জয় করেছে। সবাইকে রাজি করাতে পারলেও বিন্দুকে পারফরমেন্স প্র্যাকটিস করানোর জন্য তৃষারা রাজি করাতে পারেনি। তখন ঈশা রেখে বলে, ভাবি তুমি রাজি হলে না তো ঠিক আছে, পারফরমেন্স করার সময় এমন কেস খাওয়াবো দেখো। পালাক্রমে এখন ঈশা, তিয়াস আর নীরা অর্ণবের পালা আসে। ঈশা গিয়ে ওদের ঠিক করে গান বলে দিয়ে আসে। তারপর স্টেজে ওঠে। স্টেজে ওঠার সাথে সাথে লাইট অফ হয়ে যায়, আর কয়েক সেকেন্ড পর ডিজে লাইট জ্বলে, প্লাস স্মোকারের ধোঁয়া আসে ওদের থেকে। আর মিউজিক বক্সে গান চলতে থাকে। বিন্দু আর শিশির এতক্ষণ একসাথেই বসেছিল। বিন্দু প্রায় অতিষ্ঠ হয়ে গেছে শিশিরের দুষ্টুমিতে। ও একবার করে রেগে উঠে যায় আর অন্য জায়গায়, কিন্তু শিশির বিভিন্ন কৌশলে আবার ওকে নিয়ে আসে ওর কাছে। শিশির বিন্দুর কানের কাছে গিয়ে ফু দিচ্ছিল। বিন্দু রেগে শিশিরের হাত মুচড়ে ধরে বলে, বেশি বাড়াবাড়ি কিন্তু হচ্ছে। আপনার কোনো কাজ নেই এখানে বসে আছেন? বাবা, ছোট বাবা, তারপর নীলের চাচুরা, কাজিনরা কত কাজ করছে, আপনি এখানে বসে আছেন কেন? এখন সবাই রেস্ট নিচ্ছে, কোনো কাজ নেই আমাদের। তবে আমার আছে, তোমার সাথে প্রেম করা। উফ শিশির, কালকে আমার দেওয়া ব্ল্যাক শাড়িটা পরবা। বইয়ে গেছে আমার আপনার দেওয়া শাড়ি পরবো? সমস্যা নেই, আমি পরিয়ে দেব। আমি কিন্তু আবার উঠে যাব। আমি আবার গিয়ে নিয়ে আসবো। আর এদিকে হিন্দু সাইডে গিয়ে রোদের সাথে ফোনে কথা বলে। হোয়াটসঅ্যাপে ওর পিক, রোদার পিক প্লাস নাচের ভিডিও সব সেন্ড করে। রোহন বুঝতে পেরেছে কিন্তু মনোযোগ দিয়ে কারোর সাথে কথা বলছে, তাই ও ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ নীরা এসে বসে রোহানের পাশে। আমার ডান্স দেখেছেন? কেমন হয়েছে? না, অনেক সুন্দর হয়েছে। আমাকে কেমন লাগছে দেখতে? ভালো, আপনি এমনই সুন্দর, না সাজলেও সুন্দর লাগতো। নীরা খুশি হয়ে যায় আর রোহানের কথায়। পাশে তাকাতেই দেখে ইন্দু ফোনে কথা বলছে। তখন আবার রোহানকে বলে ওঠে, ওটা অর্ক ভাইয়ের শালিকা তাই না? আপনার জিএফ নাকি? জিএফ? না, তেমন কিছু না, উই আর জাস্ট ফ্রেন্ড। সত্যি? আচ্ছা, আপনার কোনো জিএফ নেই? না, জিএফ নেই, তবে আমার বউ আছে। নীরার চোখ বড় বড় হয়ে যায়। তাই দেখে রোহান বলে, সাথে একটা বেবিও আছে আমার। নীরা এবার যেন আকাশ থেকে পড়লো। আপনি ম্যারিড? তখনই ইন্দু এসে বলে, কে ম্যারিড? আমি, আমার বেবি প্লাস বউ দুটোই আছে, তাই মিস নীরাকে বলছিলাম। ও হ্যাঁ, রুহানের তো 2 বছরের একটা বেবিও আছে। ও আচ্ছা, আমি আসছি, পরে কথা হবে।
নেড়ে যেতেই রুহান ইন্দু দম ফাটা হাসি দিয়ে উঠল। আপনাকে লাইক করে? জানি না, তবে বারবার আসছিল আমার সাথে কথা বলতে। যাই হোক, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? শিওর। আপনার লাইফে কি কেউ আছে? আই মিন ইম্পর্টেন্ট কেউ, মানে আপনি ফোনে কথা বলার দেখে বললাম। ও আছে। আমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার রোদ, মিস্টার রোদ্দিক মাহমুদ রোদ। আমার আগের জিজু ছোট ভাই, মানে রোদ হচ্ছে রুদ্রার ছোট চাচু। রোহান ভাবে, তাইলে শিশির স্যার আমাকে ইন্দুর কথা কেন বললো? সে তো অন্য কাউকে ভালোবাসে, নাকি শিশির স্যার রোদের কথা জানেই না? দেখতে দেখতে অনুষ্ঠানে এর ঠিক শেষ পর্যায়ে যাদের পারফরমেন্স করার কথা ছিল সবাই করেছে, তাই ঈশা এবার অ্যানাউন্সমেন্ট করবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই শেষটা হবে কাপল ডান্স দিয়ে। কাপল হিসেবে যারা ডান্স করবে তারা হলো আমাদের সবার প্রিয় অর্ক ভাইয়া আর তার একমাত্র ওয়াইফ আমাদের প্রিয় ভাবি বিন্দু।